মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করল। আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে। দু চোখ যেন এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয় মানুষটার মুখপানে তাকিয়ে আছে। বরাবরের মতন হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা বোঝার আগে শোয়া থেকে এক লাফে উঠে বসল। অকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘোরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরল। ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের দু পা মাটি থেকে প্রায় এক হাত উপরে। আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের এক হাত মেঘের পিঠে, আরেক হাত কোমরের উপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে, সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ডের ধুকফুকানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ জাগছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে অকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখন শক্ত হয়ে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘ কোন ঘোরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল। আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়ল। মেঘের দুপা আবিরের বৃহৎ পদযুগলের উপর পড়ল। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখে সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেয়াল ঘেঁষে দাঁড় করালো। তাৎক্ষণিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তি কোমল কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখনও আবিরের পায়ের উপর। আবির এগোতেই মেঘ পেঁচাতে শুরু করলো, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে পিড়পিড় করে বলল, খুব তো মিছু মিছু করছিলেন, তা ঠিক কতটুকু মিস করেছেন দেখি। মেঘের ঠোঁট কাঁপছে ফিনফিন করে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়েছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে, অন্য হাত দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে। মেঘের ডান হাতটা আবিরের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতে আমার অনুভূতির দেয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের হৃদস্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্থলে হাত রাখায় মেঘের সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নিষাক্ত দৃষ্টি সবেইতে মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হৃদয়ের হাহাকার অশ্রু রূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত স্বরে শান্ত হস্তে মেঘের দুচোখ কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেব না আমি, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের উপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান বয়ে গেছে। দুচোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরের জমে থাকা অনুভূতিগুলো এলো পাথারি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো। মেঘ নিস্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতন মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখের শোকের অস্ত্র ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিয়ে আবার থমকালো। কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটি মিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। সাতসাগর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল।
শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর হঠাৎ হুইচুইয়ের শব্দে মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে তারা আর মোড়া ভাঙতেই চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের উপর একটা গিফট বক্স রাখা। মেঘ হকচকিয়ে উঠে বক্সটার কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘন্টার আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যি চলে আসছেন? এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিকমতো না মুছেই ছুটল। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়িতে এসে থামল। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি মেঘ দেখে হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো। মিম আর আদি গিফটের বক্সটা নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতেই আবির স্নেহে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরে হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখে শানিত প্রেমানুভূতি, যা লুকোতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হালিমা খান বলে উঠলেন, সেই কখন আসছিস, এখনো কিছু খাসনি? আগে থেকে জানিও আসিসনি, কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট। জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বললেন, এ আবার কেমন কথা? তোকে খাওয়াবে না কেন? এই মেঘায়। মালিহা খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, রাতে কি খাবি? তোমার যা আছে তাই করো। মালিহা খান আবারও বললেন, তুই আসবি এটা জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি। সেদিন তানভীর দেখলাম কোনো মতে পরিষ্কার করেছে। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সবকিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছেকৃত গান শুরু করলো। শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও, সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলা। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ভালোবাসি তোমায় পুরনো অনুভবে, এই মনের জগতে রাজকুমারী তুমি। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলা। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতে আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন, এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকতো? মেঘ ভেংচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলেছিল আপনাকে? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, 2 দিন পর পর ওষুধ বাতাতে কে বলছিল আপনাকে? এর মধ্যে আলী আহমেদ খান বাসায় আসছে। ওনাকে দেখেই মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘণ্টাখানেক পর তানভীর আসছে। আবিরকে দেখে জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আবির মুচকে হেসে জানালো, অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নেয়। আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই, ইকবাল খান আজই বাসায় এসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরো 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে, তা চলে আসছে। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ।
আবির প্রশ্ন করল। সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন। ভাইজান, আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমেদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন। মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল। যদি তার কারণে কখনো কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে, তখন কি আমাকে বাধা দিতে আসবেন না? আলী আহমেদ খান চলে গেছেন। ইকবাল খান দু একটা কথা বলে নিজেও উঠে গেছেন। আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলেছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়তে ভ্রু নাচালো। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করেই আবির ঘুমোতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমেদ খান আর ইকবাল খান তিনজনে অফিসে আছে। সিফাত এসে আলী আহমেদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। আপনিই তাহলে সাজ্জাদুল খান আবির? জি, কোনো সমস্যা? সিফাত হেসে বলল। না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল। অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। আবির ভ্রু কুচকে বলল। নিজের কাজে মনোযোগ দিন। আবির চলে গেছে। সিফাত নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়ে যাচ্ছে। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতেই মোজাম্মেল খান রাশ ভারী কণ্ঠে শুধালেন। আটকাতে পেরেছ? না। আমি জানতাম, আমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যা বলবেন তাই করবেন, কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল। কিছু করার নেই চাচ্চু, এখন আমাদেরকে সাবধান থাকতে হবে। আবির বিকেলের দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেকদিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ, সব বিষয়ে গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করল। আবির, বিয়ে কবে করেছিস? আবির মলিন হেসে জবাব দিল। করব করব। এটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। কোনো 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। তুই কি ভেবেছিস? বাসায় আগে কথা বলবে নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো, তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না, ডিরেক্ট বিয়ের অফার দেব। আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকি দিয়ে নামটা দেখে এক গাল হেসে বলল। ওনার নাম নিতেই কল চলে আসছে, উনি অনেকদিন বাঁচবেন। আবির মুচকে হেসে উত্তর দিল। বাঁচতে তো হবে, ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদু স্বরে বলল। সারাদিনে এ মনে পড়লো? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল। ফুপ্পিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করেছেন। আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসতেছে। আবির তাদের থেকে বিদায় নিয়ে যে উঠতে যাবে, রাকিব আনমনে ডাকল। আবির, বল। তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবে? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল। মরে যাব। রাসেল বলল। আজ আমি করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল। তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি? আব্বু চাচ্চু সহজে মেনে নিলে ভালো। যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে, তাহলে আরও ভালো। কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে, তারপর কি হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতে আবিরের ফুপ্পি আবিরকে ডেকে নিয়ে গেছেন। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইলেন। কি সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? 8 থেকে 10 দিনের মধ্যেই বললাম। তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছেন। সেদিন অনেক কিছু বলতেছিল, সাবধান। তুমি কিসের জন্য তো ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। আবির মলিন হেসে বলল। উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন, আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়ো লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়েও তুই মজা করছিস? আবির ফুপ্পির দিকে তাকিয়ে গুরুগম্ভীর গুরুভার কণ্ঠে ডাকল।
ফুপি, হ্যাঁ বল। আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবে? মাহমুদা খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস? আবির আর্তনাদ করে উঠল। সরি ফুপি, সরি, আর বলবো না। আবির বাসায় ফিরেছে 3 দিন হলো। মোজাম্মেল খান এখনও বাসায় ফিরেননি। আজ শুক্রবার হওয়ায় তানভীর আবির দুজনেই বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যেসটা একদম কেটে গেছে। আবির সকালের নাস্তা করে সেই রুমে গেছে, আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টুমি করলেও মুখে কিছুই প্রকাশ করে না। 11টার দিকে মেঘ আবিরের রুমের সামনে এসেছে। আবির দুচোখ বন্ধ, চুপচাপ শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। অকস্মাৎ আবির বলে উঠল, একটা অবোধ বালকের দিকে কোনো জোর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভেঙচি কেটে জবাব দিল, কে অবোধ? আপনি? তা নয় তো কে? কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরই হন না, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনে আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ সশব্দে হেসে বলল, কেন? এমনি। আবির বর্ষা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়বো। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিই সুন্দর আছেন। আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানভীরের রুম থেকে তানভীরকেও টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে 2টো শসা বের করে ঠান্ডা শসায় কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েও মুখে লাগিয়েছে। সামনের প্লেটে আবির আরও কিছু শসা কেটে রেখেছে। তানভীর চোখের শসা রেখে হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলেছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছে। এর মধ্যে আদি এসেছে। ওদের চোখ মুখ দেখে আদিও উত্তেজিত হয়ে বলল, ভাইয়া তোমরা কি দিয়েছ? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আয় আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাহিরে আলী আহমেদ খানের কণ্ঠ শুনে আবির আর তানভীর উঠে যে যাওয়ার মতো দৌড়। যেতে যেতে তানভীর বলল, থাক বাবা, আর কয়েকদিন, আজকের মতো পালা। তানভীর নিজের রুমে পড়ছে। যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বিতৃষ্ণা, কিন্তু কিছু করার নেই। আবিরের সাপোর্টে মেঘের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছে, আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকেই বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আসবো? আসো, তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এই পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছে না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। আবির চাপার স্বরে বলতে শুরু করল, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছে। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছা সত্ত্বেও তোকে খুশি করার জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেই সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো তোর নিজের উপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজের সাহস দিতে হবে। পারি না, মনে থাকে না, পারবো না, এগুলো কেমন কথা? কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস তবে তুই সফল হতে পারবি। ধৈর্যের পরিশ্রম একদিন সফলতা এনে দেবে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো? বলো। বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যিই নাকি এতেও দুটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, ক্যারিয়ার, জব, এগুলো তোর মন পছন্দ পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা।
নষ্ট করলে নিজের জীবনটা নষ্ট করিস, আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না। তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে জানালো, আমি সত্যি বন্যাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো। হয়তো তোমার মতো ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীত এসে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছুই নেই, আমি বর্তমান নিয়ে ভালো আছি, আর আমি বর্তমান নিয়ে ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্স-রে থাপ্পড় মেরেছিস, তারপর কি দেখা হয়েছিল? তানভীর আটকে উঠে বলল, তুমি কিভাবে জানো? আমি তো বনুকে জানাতে বারণ করেছিলাম, বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে? এখন থেকে আমার কাছে লুকানো শিখেছিস? তুমি ভুল বোঝো না প্লিজ, ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করতে, তাই বলিনি। আর আমি নিজে ওই বিষয়টাকে পাত্তা দিতে চাইনি। সেদিন হাসপাতালে বন্যার সামনে জান ডাকছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। আবির ভ্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জান সম্পর্কে এতদূর চলে গেছিল? ছি না, এই মেয়ে জীবনে জান ডাকেনি আমায়। তুই তুকারি করে সময় কাটতো না আবার জান। বন্যাকে 2 দিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করেছে, তাই এভাবে কথা বলছিল। আবির শান্ত স্বরে বলল, তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি? কবে? আমি কিছুই শুনিনি তো, বন্যাও কিছু বলেনি। তুমি কিভাবে জানো? বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সানি বলছে সানির বাসার কাছে বন্যা টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়ে কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে, আর যতটা শুনেছে সবটাই আমি বলেছে। এটা তুমি আমায় আগে বললা না কেন? ওই মাইয়ার এখন মাটিতে কুপতে ইচ্ছা করতেছে। একই বন্যাকে মানাতে পারছি না, তার উপর আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি বলবো? তোর এক্সের কথা জানে সে? বনু বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোর উচিত বন্যাকে সবকিছু জানানো, তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটা দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে। আবির উঠে যেতে যেতে আবারও বলল, লাস্টবার বলছি, ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ মেয়ে দুঃখী। ভাব ভাব, সারা রাত ভাব, প্রয়োজনে দুরাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। চাচুর সাথে দেখা করতে আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। মূলত চাচুর মনের অবস্থা বুঝতেই আগেভাগে এসেছে আবির, কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয়ে আলোচনাই করেননি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট লাভ লস আর সিফাত। চাচুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময় অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনে রিংটোনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা। টেবিলের উপর ফোনটা আপন গতিতে বেজেই চলেছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসল। আবির ভাবল রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিলেও তার আগেই বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদিনী, কি করছো তুমি? কতগুলো কল দিচ্ছি, রিসিভ করছিলে না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করছে? আবির উষ্ণ স্বরে বলল, তোমার নরদিনের সম্ভবত ছাদে, আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাপা কাপা গলায় বলে উঠল, আবির ভাইয়া? জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে। মুখের উপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। বন্যা উদাসীন কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোরটা জানি না। নরদিনের খোঁজ খবর নেওয়া ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরা জামার খোঁজ খবর একটু নিও। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকছে। প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, ভাইয়া আসলে ওরকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলেও নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবির সম্পর্কে মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে গেল। মেঘ গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাঁকারি দিয়ে বলল, কেউ যেন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু আজও দিল না। সে কি বলে গেছে? মেঘ গম্ভীর কণ্ঠে বলল,
সে ভুলে যায়নি, কিন্তু কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করবো না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আগে এটা বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন? আবিরের চিরচেনা কণ্ঠস্বরের জবাব। জানি। মেঘ আতকে উঠে প্রশ্ন করলো, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চলল। মেঘ হতবাক হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ, এখন বল কি করেছিস? আমি তেমন কিচ্ছু করিনি, ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি, তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাশ ভারী কণ্ঠে শুধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রমিস করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো নে। আবির নিরেট কণ্ঠে বলল। এই জন্যই ফোনে এত যত্নের সহিত নরদিনে বলে ডাকছিল? মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন? আবির সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল, আমি কল রিসিভ করে শোতে বলতে চেয়েছিলাম তুই ছাদ, কিন্তু তার আগে সেসব বলে ফেলেছে। তারপর আর কি, সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে, তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয়, তাই দিয়ে আসছে পরিচয়। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টার স্বরে বলল, আমি তো কিছু করলামই না। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির মুচকি হেসে নিচে চলে গেছে। দুদিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানভীরকে কিছুই জানায়নি, কারণ তানভীরকে ভাবার জন্য দুদিন সময় দিয়েছিল। তানভীর দুদিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে। সে বন্যাকে ছাড়া সে আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সব কিছু করতে পারে, আরও অনেক কিছু বলেছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস। তানভীরকে বিস্তারিত না বললেও কিছু কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে। আজ সকাল থেকে খান বাড়ির পরিবেশ অন্যরকম। মোজামেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাবেন না। তানভীর একটা কাজে বেরিয়েছে। আবিরের আব্বুর অফিসে ছোটোখাটো একটা মিটিং আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই না খেয়েই আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই দেখে মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে। আজ সকালে কল পর্যন্ত দেয়নি আবির। আবিরের খোঁজ নিতে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের নাম্বারে কল দিল। আচমকা রুমের ভেতর থেকে রিংটোন বাজছে। কল বাজতে বাজতে কেটে গেছে। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পূর্বে নেই রুম থেকে একই গান বাজছে। মেঘ কপালে ভাঁজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপর আবিরের ফোনটা পড়ে আছে, সেই ফোনেই গান বাজছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই রীতিমতো আশ্চর্য বনে গেল। মেঘ আর আবির একসঙ্গে বৃষ্টিতে ভেজাচ্ছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার। মেঘ আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্কের নিয়রণগুলো ছুটছে দিক বিদিক। বুকের বাবাসটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে। অনেকদিন আগে আবিরের ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের, তবে সেটা কেবলমাত্র ইচ্ছেই ছিল। এখন তার এক বিন্দু মনে ছিল না। গত পরশুদিন রাতেও মেঘ বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল আবির ভাই দেশে ফিরেছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমোতে বলেছে। আজ সে আবির ভাইয়ের ফোনে নিজের নাম, ছবি আর গানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের দু চোখ টলমল করছে। ভেতরটা আনন্দে ভরে গেছে, প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে গেছে। আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে থমকালো। দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কল দিয়েছিলি কেন? মেঘের দু চোখ ভেজা, চিকচিক করছে পানি। মেঘ আবিরের দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলে? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো। মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু হেসে বলল, হঠাৎ লাজুকলতের সাজের কারণ কি? এমনি, আপনি অফিসে যান। এদিকে আলী আহমেদ খান বারবার কল দিচ্ছেন। 11টায় মিটিং টাইম, যত দ্রুত সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে। আবির বাসা থেকে বের হতেই মেঘ বন্যার নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ হয়নি, এরপর থেকে নেটওয়ার্ক বিজি, ব্যস্ত বলছে। অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে। বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বেবি তুই জিতে গেছিস।
এপাশ থেকে মেঘও বলে উঠল, বেবি, আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বন্যা আর মেঘ একসঙ্গে চিল্লাচিল্লি করছে। মেঘ বলেছে সে আগে বলবে, ওদিকে বন্যা বলছে বন্যা আগে বলবে। বাধ্য হয়ে মেঘের কথায় আগে শুনতে হলো। মেঘের কথা শেষ হতেই বন্যা বলে উঠল, তুই একবার বলছিলি না হয়তো আবির ভাইয়া বিদেশে যাওয়ার আগে থেকে তোকে ভালোবাসে? এটা মিথ্যা না, একদম সত্যি। আবির ভাইয়া তোকে তখন থেকেই ভালোবাসেন। তোকে কে বলেছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল, আপু বাসায় নেই, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সবকিছু জানতো। আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম, আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিচ্ছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ, যাব। আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি, তবে আজ পেয়েছি। তাই আর ছাড়তে পারবো না। উনি বলেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইবো। আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি। লাভ ইউ বেবি। লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বল। মেঘ লাজুক হেসে বলল, উফ, আমার না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। বন্যা হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিকবিদিক ছোটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জলজল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত যোজনার ছবিটা। গত 2 বছরে জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে। ঠোঁট জুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘেদের বাসে আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে এসেছে। বন্যা আসতেই মেঘ হুটুপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকেই মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরেছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটাই আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরেছে যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায়, আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যা মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যাই পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে রে? তোর ভাই তো অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি সেভাবে পাত্তা দিইনি। কেন? সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে, আর তোর ভাই আমাকে কল দিবেই দেবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবত চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতোই, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়ের প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকে ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া এটা করতে বারণ করছে, ভাইয়াকে বলে দেখি, হয়তো মুখ ফুসকে বলে ফেলেন, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ার কলেজ ফ্রেন্ডের বিষয় বলেছিলি, এই সবগুলো বিষয় আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ছেড়েছে তুই বিশ্বাস করবি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপরে উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। সেদিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপু বাসায় নেই, সেই সুযোগে রাত 3টার উপর পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখও টানছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়েই তোকে আগে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলেছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছি সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন। উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমিও আবারও জিজ্ঞেস করেছি আবির ভাইয়া কি মেয়েকে পছন্দ করেন। উনি এর উত্তরেও হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি, আবির ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকে মেয়েকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ।
তারপর আরো কয়েকটা প্রশ্ন করেছে, কিন্তু সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছে। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি, উনি বলেছেন উনি অনেক আগে থেকেই সবকিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল। হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম, রাগে কটমট করে বলেছিলাম, আপনি সবকিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপর আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলেছেন উনি আবির ভাইয়ের কথার উপর কিছু বলতে পারতেন না, আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছিল। আমি মুখ ফুসকে বলে ফেলেছিলাম, আবির ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। ভাইয়া ধমক দেয়নি তোকে? না না, ধমক দেননি, তবে রাগের আগে বলেছেন, তুমি ভাইয়া সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বোনকে যতটা ভালোবাসে আর বোনের ব্যাপারে যে পরিমাণ পসেসিভ, আমি সারা জীবনও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অপরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকে হেসে বলল, তার থেকেও বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়ার অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস, সে সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বইচ্ছে আবির ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাগানোর চেষ্টা করতে ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন শুধুমাত্র তোর কথা শোনার জন্য। উনি আলাদা ফোন ইউজ করতেন, ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরো যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি, দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ের স্প্যারো হয়েই থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? হুম হুম। বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকা থাকায় তবু মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছে। মেঘ এত সেজেগুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তেই তানভীর আবির সবাইকে জড়ো করে ফেলবেন, এই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুজনই 2 রিকশা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটাই সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়েও গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব চেষ্টা করেছে, কিন্তু ভয় হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটেফোঁটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের ছুরিগুলো একই অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে ছুরি খুলতে শুরু করলো। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে, লাল টকটকে রঙের লিপস্টিক রাঙা ওষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। অকস্মাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতে বন্যা বলল, আবির ভাইকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আবিরকে কলই দিতে পারছে না, বারবার ফোন হাতে নিচ্ছে আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমে আকাশে অনেকটাই হেলে পড়েছে। পল্লবিত আঁখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। অকস্মাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আটকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতে নিল। ততক্ষণ আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখেই চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের উপর পাঞ্জাবিতে ঝুলানো। চুল দেখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি।
আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নিঃস্বাক্ত কণ্ঠে বলতে শুরু করলো। তুই আমার মন পেঞ্চরে নিপট অপ্রমাদিতে থাকে এক অন্তশীল ক্ষীণত্ব, অনুভূতির রাজ্যে তৃষ্ণার্ত কাব্য। এলুকিশির এলো চুল উত্তাল উদ্ধতির তরঙ্গের ন্যায় কৌকিনে হাসে, প্রণয়নের নিখুঁত আত্মতা। মৃগনয়নের মতো বিমুগ্ধ চোখে বারবার হারিয়ে খুঁজেছে নিজেকে। তুই আমার প্রণয়ের প্রদায়ের সেই পূর্ণতা, অপ্রেমীয় নীলাম্বরের অসীমত্ব ছাড়ানো স্নিগ্ধতা। তুই কি আবিরের হৃদয় রাজ্যের রাজ্ঞী হবি? মেঘ দুহাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2-4 মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী 2 আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন। আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে, হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথা রাজকুমার হতে চাই না, শুধু তোর মনের রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার্স আই উইল গিভ দ্যাম টু অ্যানাদার গার্ল, উইল আই? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আর আপনি সহ আপনার রাজ্য আমার। আপনার মনের রাজ্যে কেউ উকি দিতে পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফোঁসফোঁস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের 2 হাঁটুতে ভর দিয়ে মেঘের উরুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো।